Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. আচ্ছা একবার ভাবুন তো আমাদের হাতের স্মার্টফোনটা যদি একটা ওয়ান টাইম ইউজ পাওয়ার ব্যাংকের মতো হতো মানে একবার চার্জ শেষ তো ফোনটাই অকেজো অদ্ভুত লাগছে শুনতে তাই না কিন্তু সত্যি বলতে কি আমাদের এখনকার যে এনার্জি সিস্টেমটা আছে না মানে কয়লা তেল আর গ্যাসের উপর যেটা চলে ওটা কিন্তু ঠিক এই রকমই একটা ওয়ান ওয়ে রাস্তার মতো আসলে এনার্জির গল্পটা না দুটো একদম আলাদা ধরনের একদিকে ভাবুন একটা লিমিটেড ব্যাংক অ্যাকাউন্ট যেখান থেকে আমরা খালি টাকা তুলেই যাচ্ছি আর অন্যদিকে একটা নদী যা বয়ে চলেছে অফুরন্ত আসুন এই দুটো রূপকে একটু কাছ থেকে চেনা যাক তো এই শক্তিকে আমরা দুটো সহজ ভাগে ভাগ করতে পারি একদিকে আছে যাকে বলে ব্রাউন এনার্জি মানে কয়লা বা তেলের মতো ফসিল ফুয়েল এটা অনেকটা আমাদের জমানো টাকার মতো একটা সীমিত ভাণ্ডার আর অন্যদিকে আছে গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি এটা হলো একটা রেগুলার ইনকামের মতো যা প্রকৃতি থেকে আসতেই থামছে না ব্রাউন এনার্জি যেমন এক জায়গায় জমা থাকে গ্রিন এনার্জি কিন্তু প্রকৃতির মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে এই প্রশ্নটা মাথায় গেঁথে নিন রিনিউয়েবল এনার্জিকে কেন মূলধন না বলে আয় বলা হচ্ছে কারণ এটা একটা কন্টিনিউয়াস ফ্লো কোনো জমানো টাকা নয় এখন প্রশ্নটা হলো এই বদলটা আসলে দরকারটা কেন সোজা কথায় আমাদের ওই ওয়ান টাইম ইউজ পাওয়ার ব্যাংক প্রায় খালি হতে চলল আর শুধু তাই নয় এর কিছু বেশ সিরিয়াস সাইড এফেক্টও দেখা দিচ্ছে একবার ভেবে দেখুন আমরা যেভাবে তেল আর গ্যাস ব্যবহার করছি সেই হিসাবে এর যা ভাণ্ডার আছে তা আর মাত্র কয়েক দশক চলবে হাজার বছর নয় কিন্তু জাস্ট কয়েকটা দশক মানে এই ভাণ্ডারটা মোটেই অফুরন্ত নয় এই কথাটা পুরো সমস্যাটাকে এক লাইনে বলে দেয় আমাদের সামনে চ্যালেঞ্জ দুটো প্রথমত রিসোর্স সীমিত আর দ্বিতীয়ত মারাত্মক পলিউশন এই যে কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস বেরোচ্ছে তাতে পরিবেশের যা ক্ষতি হচ্ছে তাতে এই সিস্টেমটা যে বেশি দিন টিকবে না তা বলাই বাহুল্য তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক আমাদের এখনকার এনার্জি সিস্টেমের দুটো মেইন দুর্বলতা কি কি একদম ঠিক এক সীমিত ভাণ্ডার আর দুই পরিবেশ দূষণ তবে ভালো খবর হলো এর একটা সলিউশনও আছে চলুন এবার আমাদের গল্পের হিরোর সাথে আলাপ করা যাক যে আমাদের এই ঝামেলা থেকে বের করে আনতে পারে আর সেই হিরো আর কেউ নয় প্রকৃতির অফুরন্ত শক্তির ভাণ্ডার পৃথিবীতে যত রকম রিনিউয়েবল এনার্জির স্রোত আসে তার প্রায় সবটাই আসে সূর্য থেকে ভাবা যায় উইন্ড হাইড্রো জিওথার্মাল এই সবগুলোকে একসাথে মেলালেও সোলার এনার্জি একাই এদের থেকে হাজার হাজার গুণ বেশি এর পটেনশিয়ালটা তাহলে বুঝতেই পারছেন কি বিশাল আর এই একটা নম্বর মনে রাখা কিন্তু খুব সোজা প্রতি স্কোয়ার মিটারে প্রায় 1 কিলোওয়াট পাওয়ার মানে সূর্যরশ্মির সাথে পারপেন্ডিকুলার কোনো সারফেসে এই বিপুল পরিমাণ এনার্জি এসে আছড়ে পড়ে দেখতে সিম্পল একটা নম্বর কিন্তু এর ইম্প্যাক্টটা অমছম তাহলে এবার বলুন তো আমাদের এই গ্রহে কোন রিনিউয়েবল এনার্জি সোর্স সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এক কথায় উত্তম সোলার এনার্জি এখন কথা হচ্ছে একটা স্টোর করা ফুয়েল ব্যবহার করা আর একটা শ্রীলেশ শক্তি পরিবর্তনশীল বয়ে চলা শক্তিকে ব্যবহার করা এই দুটোর মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ আর এই নতুন ধরনের এনার্জিকে কাজে লাগাতে গেলে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচও একটা বড়সড় বদল আনা দরকার এখানে এনার্জি কোয়ালিটি বলে একটা কনসেপ্ট বোঝা খুব জরুরি দেখুন সব ধরনের এনার্জিকে কিন্তু সমান এফিসিয়েন্সিতে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করা যায় না যেমন ধরুন ইলেকট্রিসিটির কোয়ালিটি খুব হাই 95%-এরও বেশি কাজে লাগানো যায় কিন্তু ফুয়েল পুড়িয়ে যে হিট পাওয়া যায় তার থেকে বড়জোর 33-50%ই কাজে আসে একটা সিস্টেম ডিজাইন করার সময় এই পার্থক্যটা মাথায় রাখাটা ভাইটাল এই নতুন সিস্টেমের আসল চাবিকাঠি হল ফিড ফরওয়ার্ড কন্ট্রোল একটা উদাহরণ দিই ধরুন একটা স্মার্ট বাড়ি সেখানে ওয়াটার হিটারটা ঠিক তখনই অন হবে যখন সোলার প্যানেল থেকে বাড়তি ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে মানে সিস্টেমটা আগে থেকেই মেপে নিচ্ছে কতটা পাওয়ার অ্যাভেলেবেল আছে আর ঠিক সেই অনুযায়ী লোডগুলোকে ম্যাচ করছে রেজাল্ট জিরো ওয়েস্টেজ তাহলে বুঝলেন তো ফিড ফরওয়ার্ড কন্ট্রোল কেন ফিডব্যাক কন্ট্রোলের থেকে বেটার কারণ পুরনো সিস্টেমে আমরা ডিম্যান্ড অনুযায়ী সাপ্লাই কন্ট্রোল করতাম কিন্তু রিনিউয়েবলের দুনিয়ায় সাপ্লাই অনুযায়ী ডিম্যান্ডকে কন্ট্রোল করাটাই হলো আসল স্মার্টনেস
তো এই সব টেকনিক্যাল আলোচনার পর চলুন এবার একটু বড় ছবিটা দেখি, মানে এনার্জি কিভাবে একটা দেশের ডেভেলপমেন্টকে চালায় আর কেন ভারতের ফিউচার ইঞ্জিনিয়ারদের জন্য এই টপিকটা বোঝা এতটা ক্রুশাল। দেখুন, পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন মানে মাথাপিছু শক্তি খরচ একটা দেশের উন্নয়নের ডিরেক্ট ইন্ডিকেটর। যেমন নর্থ আমেরিকায় এটা প্রায় 9 কিলোওয়াট আর সেন্ট্রাল আফ্রিকায় মাত্র 0.1 কিলোওয়াট। এই যে বিশাল গ্যাপটা, এটাই কিন্তু আমাদের সামনের চ্যালেঞ্জ, আবার এটাই আমাদের জন্য একটা বিরাট সুযোগও বটে। আর ঠিক এখানেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের কনসেপ্টটা চলে আসে। এর মানেটা খুব সহজ, আজকের দিনের প্রয়োজন মেটাও, কিন্তু এমনভাবে যাতে আমাদের পরের জেনারেশনের প্রয়োজন মেটানোর ক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে। আমাদের লক্ষ্য শুধু ডেভেলপমেন্ট নয়, আমাদের লক্ষ্য হলো স্মার্ট, ক্লিন আর লং লাস্টিং ডেভেলপমেন্ট। তাহলে ফিউচার ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সবার সামনে একটাই বড় চ্যালেঞ্জ, ডেভেলপমেন্টের গতি না কমিয়ে আমরা কিভাবে এনার্জিকে সাস্টেইনেবল করে তুলতে পারি। তাহলে চলুন আজকের আলোচনার কি পয়েন্টগুলো একবার ঝটপট দেখে নিই। 1. এনার্জি দুরকমের, একটা হলো ফুরিয়ে যাওয়া স্টোর, আরেকটা অফুরন্ত ফ্লো। 2. আমাদের বদলাতে হবে কারণ ওই স্টোরটা শেষ হয়ে আসছে আর পরিবেশকে দূষিত করছে। 3. আমাদের হাতে থাকা সবচেয়ে বড় জ্যাকপট হলো সোলার এনার্জি। 4. এই ফ্লোকে ব্যবহার করতে গেলে সাপ্লাই আর ডিমান্ডকে মেলানোর জন্য স্মার্ট ফিড ফরওয়ার্ড কন্ট্রোল দরকার। আর 5. সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে হলো ফিউচারের ক্ষতি না করে প্রেজেন্টকে পাওয়ার দেওয়া। ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে এই কনসেপ্টগুলোই কিন্তু ফিউচার ইঞ্জিনিয়ারদের হাতে একটা বেটার, ক্লিনার আর সিকিউর ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি তুলে দিচ্ছে। এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমাদের সবাইকে তৈরি হতে হবে।